প্রকাশ বাড়ির একমাত্র ছেলে ছিল, যার উপরে বাড়ির সমস্ত দায়িত্ব ছিল। আর সে একটা ফ্যাক্টরিতে কম বেতনের চাকরি করত। পরিবারে ওর মা বাবার বোন আর প্রকাশের স্ত্রী আর এক ছেলে মেয়ে ছিল। কোনোভাবে টানাটানি করে ওদের সংসারটা চলছিল। একদিন ওদের পাশে এক প্রতিবেশী থাকতে এলেন। মনে হচ্ছে নতুন প্রতিবেশী এসেছে। তখনই ঘরের ভেতর থেকে বৌমা বলল, বাবা ভেতরে চলে আসুন, খাবার রেডি। আসছি বৌমা। কিছুক্ষণ পরে ও সবাইকেই খাবার খেতে দেয়। আমাদের পাশের খালি বাংলোতে গাড়ি করে কেউ থাকতে এসেছে। আমাদের একবার গিয়ে ওদের খাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা উচিত। আরে ওরা বড় লোক, ওরা কি আমাদের মতো গরিবের হাতের রুটি খাবে, তাও আবার শুকনো? এই বলে সবাই ওই শুকনো খাবারই খেয়ে নিল। কিন্তু সন্ধ্যা যখন খেতে বসলো তখন সব খাবার শেষ। আরে খাবার যে শেষ, ঠিক আছে জল খেয়েই শুয়ে পড়ি। এ কি বৌদি, তুমি আমাদের সবাইকে খাইয়ে দিয়ে নিজে না খেয়ে শুয়ে পড়ো? আমাদের পেট ভরা আর তুমি উপোস। আমাদের দারিদ্রতার কারণে তোমাকে পেট ভরে খেতেও দিতে পারি না বৌমা। না না মা, এরকম কোনো ব্যাপারই না। আর তোমরা আমাকে এত ভালোবাসো যাতে খাবার তোমরাই খাও বা আমিই খাই, একই ব্যাপার। বৌমার এই কথা শুনে শাশুড়ির চোখ জলে ভরে যায়। সন্ধ্যা খুব ভালো মেয়ে ছিল। সে নিজের পরিবারের অভাবটা খুব ভালো করে বুঝত। আর এইভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর একদিন বলছি কি, বাড়িতে না একদম সবজি চাল আটা কিছুই নেই, কি রান্না করব? আবার মায়ের ওষুধটাও শেষ হয়ে গেছে। এই শুনে প্রকাশ নিজের পকেটে হাত দিয়ে একটা ছেঁড়া 100 টাকার নোট বার করে দিয়ে বলল, এখন এইটুকু দিয়ে কাজ চালিয়ে নাও। ঠিক আছে গো। এরপর বাজারে গিয়ে শাশুড়ির ওষুধ কেনার পর 30 টাকা বেঁচে আছে। 1 কেজি বেগুন নিয়ে নি। দাদা 1 কেজি বেগুন দিন তো। এরপর সবজি বিক্রেতা ওকে 1 কেজি বেগুন দিলে ও 30 টাকা দেয়। আর এই দেখে সবজি বিক্রেতা ওকে অপমান করে। এইটুকু পয়সা দিয়ে কি হবে রে? এর মোট 80 টাকা হয়েছে। কিন্তু এখনই তো তুমি চিৎকার করছিলে 30 টাকা কেজি, 30 টাকা কেজি। আরে আমি তো 30 টাকার লঙ্কার জন্য আওয়াজ দিচ্ছিলাম। তুই যা এখান থেকে। এই বলে সবজি বিক্রেতা ওকে ধাক্কা দিলে আর ও যখন পড়তে লাগলো তখন এক ধনী মহিলা এসে ওকে ধরে ফেলে। আপনি ঠিক আছেন তো? আরে সন্ধ্যা, তুই? পুরবী তুই কেমন আছিস রে? কত বছর তোকে দেখি না। আমিও তোকে অনেকদিন পরে দেখছি। চল আমার বাড়িতে চল, আজকে তুই বান্ধবী মিলে অনেক গল্প করব। এরপর পুরবী সন্ধ্যাকে গাড়ি করে ওর বাড়িতে নিয়ে আসে। পুরবীর বড় বাড়ি দেখে সন্ধ্যা অবাক হয়ে যায়। পুরবী, এটা তোর বাড়ি? হ্যাঁ, কিছুদিন আগেই আমরা এখানে শিফট করলাম। কেন রে, কি হয়েছে? দেখ না কি অদ্ভুত ব্যাপার, তোর এই বাংলোর সামনেই আমার শ্বশুর বাড়ি। আগে আমরা এত ভালো বান্ধবী ছিলাম আর এখন আমরা প্রতিবেশী। তুই ভালো আছিস তো সন্ধ্যা? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আমি যদি তোকে বলতে পারতাম যে আমি আজও সেই বিয়ের আগের মতোই দরিদ্রই আছি। কিছুক্ষণ পর ও বাড়িতে ফিরে এসে দেখে যে সবাই উদাস হয়ে বসে আছে। তোমাদের মুখ এত উদাস কেন? আর প্রকাশ, তুমি এত তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি চলে এলে? জানি না বৌমা, ভগবান আমাদের আর কত কষ্ট দেবে। আজ প্রকাশে চাকরিটাও চলে গেল, কি হবে এখন? হে ভগবান, এ কি হলো? আর ঘরে আটাও তো বেশি নেই, এখন কি হবে? তখনই পুরবী ওদের দরজার সামনে আসে। সন্ধ্যা, সন্ধ্যা তুই কোথায় রে? এই দেখ আমি তোর জন্য কি কি এনেছি। আরে এটা তো পুরবীর গলা। ও যদি ভেতরে এসে আমাদের এই অবস্থায় দেখে নেয় তাহলে ও তো খুব কষ্ট পাবে। তাই সে তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে নিজেই বাটিটা নিয়ে নেয়। এটা কি পুরবী? আসলে আমি না আমার বরের জন্য শাহী পনির বানিয়েছিলাম, তারপর মনে পড়লো তোরও এটা খুব ভালো লাগে, তাই তোকে দিতে চলে এলাম। ও তাই, ধন্যবাদ রে। ও দরজা থেকে খাবারটা নিয়ে নেয় আর পুরবী ওখান থেকে চলে যায়। তারপরেও খাবারটা নিয়ে ঘরে আসে। বৌমা, উনি তো আমাদের নতুন প্রতিবেশী না? মা, ও প্রতিবেশী হওয়ার সাথে সাথে আমার ছোটবেলার বান্ধবীও, আমার একমাত্র বান্ধবী। আরে বাহ বৌদি, এটা তো দারুণ ব্যাপার। তোমার বান্ধবী তোমার প্রতিবেশী? মা, তরকারি দাও না, এই তরকারি থেকে কি সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ মা, দিচ্ছি এখনই। সন্ধ্যা সবাইকে ওই তরকারি দেয়। গরিব শ্বশুরবাড়ি এই প্রথম এত ভালো তরকারি খেলো। ওরা সবাই ওই তরকারি খেয়ে খুব খুশি ছিল। আর অন্যদিকে পুরবী ভাবছিল কিছু তো একটা ব্যাপার আছে যেটা সন্ধ্যা আমার কাছ থেকে লুকাতে চাইছে। আজকে ও আমাকে ঘরেও ডাকলো না আর শ্বশুরবাড়ির লোকেদের সাথেও আলাপ করালো না। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ব্যাপারটা জানতে হবে। পরের দিন ও সন্ধ্যার বাড়িতে যায় আর ওদের জন্য কিছু গিফটও নিয়ে যায়। নমস্কার মাসিমা, আমি পুরবী, আমি সন্ধ্যার বান্ধবী। হ্যাঁ হ্যাঁ, বৌমা আমাকে বলেছে। এসো না মা, এখানে বসো। এই বলে সরলা দেবী আঁচল দিয়ে চেয়ারটা পরিষ্কার করতে গেলে পুরবী মাটিতেই বসে পড়ে। আরে এ কি, আপনি তো মাটিতেই বসে পড়লেন, চেয়ারে বসুন না।
আমরা তো গরিব, আমাদের মাটিতে বসার অভ্যাস আছে, কিন্তু আপনি যে, তাতে কি হলো? বড়লোকের বাড়ির ভিতটাও জমির সাথেই যুক্ত। এই নিন, আপনাদের জন্য কিছু খাবার আর গিফট এনেছি। খাবার? আমার যে খুব খিদে পেয়েছে আন্টি। কদিন ধরে না শুকনো রুটি ছাড়া কিছুই খাইনি। জানো আন্টি, কাল থেকে তো কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে। চুপ করো নু, ওকে চুপ করাচ্ছিস কেন? ও যেটা বলতে চাইছে ওকে বলতে দে। সন্ধ্যা, তোর আমার সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব, বিয়ের আগে পর্যন্ত এই বন্ধুত্ব ছিল, আর বিয়ের পর তুই আমাকে পর করে দিলি, আর আজ তুই ভরসা করে নিজের অবস্থার কথাটাও বলতে পারলি না আমাকে। এমনটা নয় পুরবী, আসলে আমি এসব বলে তোকে কষ্ট দিতে চাইনি। ঠিক আছে, তবে এবার আমাকে সাহায্য করতে তুই আর আটকাবি না। জামাইবাবু, আপনি এই টাকাটা নিন আর একটা কাজ শুরু করুন। কিন্তু এটা আমি কি করে নিতে পারি? ব্যবসা চললে দিয়ে দেবেন, আর না হলে ছোট বোন ভেবে রেখে দেবেন। সত্যি রে, তুই খুব ভালো পুরবী। এই বলে দুই বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরে। আর অন্যদিকে প্রকাশ নিজের একটা মুদিখানা দোকান দেয়, যার থেকে ওর ভালো ইনকাম হয়, আর ও পুরবীর টাকাও ফেরত দিয়ে দেয়, আর ওরাও নিজেদের একটা পাকা বাড়ি বানিয়ে ফেলে। আর এইভাবেই দুই বান্ধবী হাসি খুশি ভাবে প্রতিবেশী হয়ে থাকতে লাগলো। বৌমা, আমি চারধাম তীর্থে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, দুই ছেলের বিয়ে হয়ে গেলে ছেলেদের নিয়ে আমি চারধাম তীর্থে যাব। দুই ছেলেদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আর তোমরা দুই বউ মিলে সংসার সামলে নিও, ঠিক আছে? কিন্তু মা, আমি তো। কি হয়েছে শিবানী, খুলে বলো। আমি আপনাকে বলেছিলাম না মা, বাপের বাড়ি যাব। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বাপের বাড়ি চলে যেও, ততদিন ছোট বউ সংসার সামলে নেবে। না না মা, আমি একা বাড়িতে থাকবো না, আমার তো একা থাকতে ভয় লাগে। ঠিক আছে, তাহলে তুমিও বাপের বাড়ি চলে যাও। না মা, আমার বাপের বাড়ি তো অনেক দূর, সেখানে এক সপ্তাহের জন্য গিয়ে কি হবে? তাই আমি গেলে কমপক্ষে 1 মাসের জন্যই যাব। তাও ঠিক, তবে তুমি একটা কাজ করো, নিজের বড় জয়ের সাথে ওর বাড়িতেই চলে যাও। না, আমি ওখানে কি করব? চল না পারুল, ওখানে গিয়ে আমরা খুব মজা করব। এটাই ভালো সুযোগ আমার যাকে জব্দ করার। এখানে তো এত ভালো ভালো সেজে থাকে, আর যার জন্য শাশুড়ির কাছ থেকে আমাকে কথা শুনতে হয়। এবার দারুণ মজা হবে, ওর বাড়িতে গিয়েই ওর ব্যান্ড বাজিয়ে দেব। পরের দিন গায়ত্রী দেবী তার 2 ছেলেকে নিয়ে চারধাম তীর্থে বেরিয়ে যায়, আর অন্যদিকে 2 জাও প্যাকিং করতে শুরু করে দেয়। শিবানী যখন বাড়ির সব কাজ সারছিল, তখন পারুলের নজর ছিল শিবানীর সুটকেসের ওপর। দেখি তো, বাক্স ভরে আমার যা কি কি নিয়ে যাচ্ছে বাপের বাড়িতে। এই বলে পারুল তার জায়ের ব্যাগ চেক করতে লাগলো। ও, মায়ের জন্য শাড়ি, বাচ্চাদের জন্য খেলনা, ড্রাই ফ্রুটস, আবার মায়ের জন্য 5100 টাকা। কাজ সেরে শিবানী যখন স্নান করতে গেল, পারুল তখনই তার পার্স থেকে কিছু টাকা সরিয়ে নিল। এরপর ড্রাই ফ্রুটস আর খেলনা সরিয়ে নিল, আর শাড়িটাও কেটে দিল। এবার দেখব মহারানী বাপের বাড়িতে গিয়ে কি করে নাকুচু করে ঘুরে বেড়ায়। আসলে পারুলের একদম মন ছিল না ওর জায়ের বাড়িতে যাওয়ার, কারণ ও ওখানে গিয়ে বোর হয়ে যাবে। তাই সে জায়ের 7 বছরের মেয়ে প্রিয়াকে বলল, সত্যি কথা বলতো প্রিয়া, তুই তো দিদিমার বাড়িতে গিয়ে বোর হয়ে যাস না? না কাকি, আমার তো ওখানে গেলে খুব মজা হয়। ওখানে আমার দিদা নতুন জামা, নতুন খেলনা দেয়, আমার মামা খুব মজা করে, আর মামি আমার জন্য নানা রকম খাবার বানিয়ে দেয়, খুব মজা হয়। এই বলে প্রিয়া ওখান থেকে চলে যায়। এই প্রিয়ার বাচ্চাটাও না নিজের দিদার আর মামার গুণগান গাইছে। ঠিক আছে, এখানে বোর হওয়ার থেকে ওদের বাড়িতে গিয়ে ওদের তামাশাটাই দেখি, সেই ভালো। পরের দিন শিবানী পারুলকে নিয়ে। নমস্কার মা, কেমন আছো? দাদা কেমন আছো? বৌদি নমস্কার। কিরে বান্টি, কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, আয় মা ভেতরে আয়। উমা, পারুল মাও যে এসেছে। নমস্কার আন্টি। হ্যালো এভরিওয়ান। শিবানীর বৌদি সবার জন্য কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারা নিয়ে আসে, আর তারপর নয়না যখন সবার জন্য রান্না করছিল, তখন পারুল নয়নার কাছে গেল। বৌদি, আমি তোমাকে সাহায্য করব? না, তুমি আমাদের গেস্ট, যাও শিবানীদির সাথে গিয়ে আরাম করো, যাও। তুমি সব কাজ একা করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা একদম ভালো লাগছে না। শ্বশুর বাড়িতে সব কাজ তো আমি একাই করি, দিদি তো বেশিরভাগ সময় আরাম করে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার মনে হয় না দিদি একটু বেশি ঘন ঘন বাপের বাড়ি আসে, আর তোমাকে কোনো সাহায্যও করে না, সব কাজ তোমাকে একাই করতে হয়? এটা তো ননদের বাপের বাড়ি, ওর তো অধিকার আছে এখানে আসার। আমি থাকতে মা আর ননদ কাজ করবে? না না, কিন্তু আমার কথা ভাবার জন্য থ্যাঙ্কস।
এরপর পারুল রান্নাঘর থেকে বেরিয়ে শিবানীর মায়ের ঘরে গেল, যেখানে উনি বসেছিলেন। আন্টি, এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ মা, এসো এসো, বসো। কি হয়েছে গো, চিন্তায় দেখাচ্ছে, বলো না। কিছু না মা, এমনি। বলো না আন্টি। পারুল মা, কথা হচ্ছে শিবানী এই সামান্য কিছুই কাজু বাদাম এনেছে। আমি তো বুঝতেই পারছি না যে এটা কাকে দেব। আরে বাহ, কম করে আমার একটা প্ল্যান তো কাজ করলো। দিদি না এই কাজটা একদম ঠিক করলো না। ওনার স্বামীর তো অনেক ইনকাম, কেন জানি না এরকম করলো। যাই হোক, আমরা তো মেয়ের বাড়ি থেকে যা আসে তা মাথায় করে নিই, কিন্তু সমাজ বলেও তো একটা জিনিস আছে না। তুমি চিন্তা করো না তো আন্টি, এসো আমি তোমার মাথাটা টিপে দিই। কিছুদিন পর পারুলের কাছে তার শাশুড়ির ফোন আসে। আরে পারুল, কেমন আছো? আরে মা, তুমি কেমন আছো? আর তোমার তীর্থযাত্রা কেমন চলছে? খুব ভালো চলছে। তোমার ওখানে কেমন লাগছে? তুমি বোর হচ্ছ না তো? সবাই তোমার খেয়াল রাখছে তো? এখন আর তোমায় কি বলবো মা, যবে থেকে এখানে এসছি সবাই দিদিকে নিয়েই ব্যস্ত, আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না। কালকেও তো দিদি ওর বৌদির সাথে শপিং এ চলে গেল। আমি যতই ওদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি, ওরা কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। এর থেকে ভালো আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতাম, ওখানে তো কেউ আমাকে অসম্মান করতো না। ছি, বড় বৌমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তুমি বলো তো, বড় বৌমা কোথায়? ও ওর মাকে নিয়ে আমাদের নামে নিন্দা করছে, আর ওর বৌদি রান্না করছে। এটা তো খুবই দুঃখের কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, ততদিন তুমি নিজের খেয়াল রেখো। এই বলে শাশুড়ি ফোন রেখে দেয়, আর পারুল মনে মনে খুশি হয়। ইয়েস, আর একটা উইকেট গেল। কিছুক্ষণের মধ্যেই ডোরবেল বাজলে ওদের শাশুড়ি আর স্বামীরা দরজায় দাঁড়িয়েছিল। ওরা ভেতরে এলে দুই বৌমা শাশুড়ির পায়ে হাত দিয়ে নমস্কার করে। কেমন আছেন বেয়ান? আর আপনার যাত্রা কেমন কাটলো? হ্যাঁ, সব ভালো মতোই হয়ে গেল। আর আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি এতদিন আমার দুই বৌমাকে রেখেছিলেন। বেয়ান, আমার কাছে যেমন শিবানী তেমনি পারুল খুব মিষ্টি মেয়ে। হ্যাঁ, ভালো তো বটেই, কিন্তু ছোট তো একটু ছেলে মানুষই করে। হ্যাঁ, ওটা তো আমি জেনেই গেছি। পরের দিন যখন সবাই বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল, তখন শিবানীর মা পারুলকে বলল, তুমি এলে খুব ভালো লাগলো, কিন্তু আগামীবার মন পরিষ্কার করে আসবে। তার মানে? মানেটা আমি বলছি, এই দেখো। আরে মা, এটা তো ওই ড্রাই ফ্রুটসের প্যাকেট যেটা আমি নিয়ে এসেছিলাম, আর এই খেলনাগুলো তো আমি ব্যাগে খুঁজে পেলামই না। হ্যাঁ, আর এই তোমার বাকি টাকাটা। পারুল বৌমা, তুমি যে সবসময় শিবানীকে হিংসা করতে সেটা আমরা সবাই জানি, কিন্তু প্রতিশোধের আগুনে তুমি এমনটা নিচু কাজ করবে তা আমরা ভাবতেও পারিনি। শিবানীর মা আর বৌদি আমাদেরকে সবটাই বলে দিয়েছে। ছি, আমাকে ক্ষমা করে দাও মা, আমার থেকে দিদি সুন্দরী বলে তোমরা সবাই ওরই প্রশংসা করতে, তাই আমি ওকে হিংসা করতাম। আর এইভাবেই পারুল তার নিজের ভুলটা বুঝতে পেরেছিল, আর ও ছোট বলে সবাই ওকে ক্ষমাও করে দিয়েছিল। তারপর সবাই খুশি মনে নিজেদের বাড়িতে ফিরে গেল। Thanks for watching.